গল্পেক শ্রাবণ মেঘের দিনে। পর্ব ৩। লেখাউনেলা রহমান। রাফি দৌড়ে এলো মেঘলার রুমে। মেঘলা টেবিল গুছাচ্ছিল দাঁড়িয়ে। রাফি মেঘলার সামনে দাঁড়িয়ে বলল, তোমার কি মন খারাপ হয়েছে মেঘলা? মেঘলা চোখ দুটো সরু করে কুঁচকে জানতে চাইল মন খারাপ হবে কেন? রাফি বলল, এই যে ভাইয়া তোমার জন্য কোন গিফট আনিনি তাই। মেঘলা হাসল। হেসে বলল, ভাইয়া কি জানতো আমরা এখানে আছি যে আমাদের জন্য গিফট নিয়ে আসবে? রাফি বলল, তা অবশ্য জানতো না, কিন্তু তুমি মোবাইলটা নিলে না কেন? আমি হলে তো নিয়ে নিতাম। এত দামি একটা ফোন। মেঘলা চেয়ারে বসল। বসে রাফির দুটো হাত ধরে রাফির চোখে চোখ রেখে বলল, ভাইয়া ওটা নিজের ব্যবহারের জন্য এনেছে নিশ্চয়ই। ওনার প্রয়োজন অথবা পছন্দ করে কিনেছিল। শুধু শুধু লোক দেখানোর জন্য বা লজ্জা এড়াতে আমাকে দিয়ে দিতে চেয়েছিল। এটা কি ঠিক হতো কারো প্রয়োজনীয় জিনিসটা আমি নিয়ে নিতাম? মোটেও ঠিক হতো না। হ্যাঁ, আমাদের জন্য যদি কিছু থাকতো যেটা আমাদের উদ্দেশ্য করে এনেছে তাহলে আমি সেটা অবশ্যই নিতাম। কারণ জিনিস নয়, অনুভূতিটাই ম্যাটার করে। তুমি যখন একজনের জন্য একটা উপহার কিনবে তাকে চিন্তা করে, তাকে অনুভব করে কিনবে। কিন্তু তুমি তার জন্য কিছু কিনোনি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য তাকে দিয়ে দিবে, আর সেই সুযোগে আমি অত দামি একটা ফোন নিয়ে নিব, এটা মোটেও ঠিক হতো না। রাফি বুঝতে পারল। বলল, তুমি আসলে অনেক ভালো। তোমার ভিতরে একটুও লোভ নেই। এজন্যই তো আমি তোমাকে এত। মেঘলা বলল, এত কি? রাফি বলল, না কিছু না। যখন সময় হবে তখন বলবো। তবে তোমাকে আমার ভীষণ পছন্দ মেঘলা। মেঘলা চেয়ার থেকে উঠে আবারও রাফির সিল্কি সুন্দর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তোমাকেও আমার ভীষণ পছন্দ। দুজনেই হেসে উঠল। কথাগুলো দরজায় দাঁড়িয়ে শুনল শ্রাবণ। কথাগুলো শুনে শ্রাবণ ধীরে ধীরে এগিয়ে গেল নিজের রুমের দিকে। শ্রাবণের রুমে যেতে হলে মেঘলার রুমটা পার করে যেতে হয়। তাই না চাইতেও যখন দুজন কথা বলছিল পা থেমে গিয়েছিল শ্রাবণের। অবচেতন মনেই একটু কথাগুলো শুনেছিল। শ্রাবণ নিজের রুমে চলে এলো। সব কিছু কেমন বিরক্ত লাগছে, খাপ ছাড়া লাগছে। বিছানায় বসে পা ঝুলিয়ে শুয়ে পড়ল চিত হয়ে শ্রাবণ। বন্ধ করল চোখ। মনে করল সেই 6 বছর আগের অতীত। যেদিন বেড়াতে গিয়েছিল দরজায় দাঁড়িয়ে থেকে ছোট্ট মেঘলাকে দেখে গাল টিপে বলেছিল, তোমার নাম কি? যদিও শ্রাবণ নাম জানত কিন্তু 4 বছর পর দেখেছে তাই জানতে চাইল। মেঘলা বলেছিল, আমি মেঘলা, তোমার নাম কি? শ্রাবণ জবাবে বলেছিল, আমার নাম শ্রাবণ। আমি তোমার ভাইয়া হই। সেদিন যেতে যেতে রাত হয়ে গিয়েছিল তাই খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিল। কারো সাথে তেমন কোন কথা হয়নি। সকাল সকাল শীতের দিন ছিল। সবাই বাইরে খেজুরের রস খাওয়া নিয়ে ব্যস্ত। আনোয়ারা বেগম শ্রাবণের দাদু শ্রাবণের জন্য রসরুমেই পাঠালেন মেঘলাকে দিয়ে। হঠাৎ করে শ্রাবণ রুমের ভিতরে টুকটুক শব্দ পেল। চোখ পিটপিট করে খুলে এদিক ওদিক তাকিয়ে দেখল ছোট্ট মেঘলা হাতে একটি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ চোখ খুলে শুয়ে থেকেই বলল, কি হয়েছে মেঘলা? সকাল সকাল আমার রুমে কি করছিস? মেঘলা বলল, দাদু পাঠিয়েছে খেজুরের রস তোমার জন্য। বলেছে তোমাকে উঠিয়ে খাইয়ে তারপর যেতে। শ্রাবণ শোয়া থেকে উঠল। গায়ে একটি লেপ জড়ানো ছিল। লেপটি হালকা একটু সরিয়ে বলল, তাই? দাদু আর কি বলেছে? মেঘলা বলল, দাদু বলেছে তোমার সাথে আমার বিয়ে হবে। বলেই মেঘলা গ্লাসটি এগিয়ে দিয়ে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। শ্রাবণ অবাক হল। বলল, ওমা তাই? আমার বউ হওয়ার এত শখ মেঘলা? মেঘলা বলল, হ্যাঁ অনেক শখ। শ্রাবণ অবাক হল। দুষ্টুমি করে জানতে চাইল, কেন শখ? মেঘলা বলল, তুমি অনেক সুন্দর, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। শ্রাবণ বলল, তাই? তুইও তো অনেক সুন্দর, তোকেও আমার পছন্দ হয়েছে। মেঘলা বলল, তাহলে তুমি আমাকে বিয়ে করবে? শ্রাবণ বলল, এত শখ আমার বউ হওয়ার? মেঘলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাথে সাথে হেসে দিল দাঁতগুলো। কি যে সুন্দর! শ্রাবণ অদ্ভুত ভাবে তাকিয়ে রইল মেঘলার দিকে। হাসলে গালে টোল পড়ে মেঘলার। শ্রাবণ মেঘলা গালে টোলের জায়গায় দুটি আঙুল দেখে বলল, ঠিক আছে, যা, বিয়ে করব। শুধু তোর এই টোল পড়া হাসির জন্য।
কিন্তু একটি শর্ত আছে। মেঘলা সাথে সাথে গ্লাসটি শ্রাবণে হাতে দিয়ে বলল, কি শর্ত? শ্রাবণ বলল, আমার পিঠ পাড়িয়ে দে। এই বিছানায় শুয়ে আমার পিঠ ব্যথা করছে। আমি এখন শুব। তুই আমার পিঠে দাঁড়িয়ে পাড়িয়ে দিবি কতক্ষণ? মেঘলা খুশি হয়ে গেল। এই শর্ত তো এমন কিছুই নয়। দাদির হাত পা তো কতই টিপে, আর এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাড়া দিতে হবে। মেঘলা বলে, আচ্ছা ঠিক আছে। তাহলে বিয়ে করবে তো? শ্রাবণ বলে, আচ্ছা যা বিয়ে করব, এবার আয় পাড়িয়ে দে। শ্রাবণ উপুর হয়ে বিছানায় শুয়ে পড়তেই মেঘলা শ্রাবণের পিঠে দাঁড়াল। হালকা ছোট্ট একটি মেয়ে, কিছুই যেন টের পাচ্ছে না শ্রাবণ। বলল, আচ্ছা আমাকে বিয়ে করলে তোকে কি কি দিতে হবে বলতো? মেঘলা বলল, একটা শাড়ি দিতে হবে, আর একটা কাজল দিতে হবে, একটা আলতা দিতে হবে, একটা লিপস্টিক দিতে হবে। শ্রাবণ হাসল। বলল, মাত্র এগুলো? কিন্তু তোর অনেক দিন অপেক্ষা করতে হবে। আমি তো আমেরিকা চলে যাব। আমাকে তো আর দেখতেও পাবি না। মেঘলা পা থেমে গেল। সাথে সাথে শ্রাবণের পিঠে বসে পড়ল। বলল, তাহলে আমি তোমাকে কি করে দেখব? শ্রাবণ অবাক হয়ে গেল, মেঘলা উচ্ছ্বাসিত হয়ে শ্রাবণের পিঠে বসে পড়েছে তাই। শ্রাবণ বলল, আচ্ছা আগে পাড়া দে, তারপর বলছি। মেঘলা বলল, ঠিক আছে। বলেই আবার পিঠে দাঁড়িয়ে পাড়া দিতে লাগল। শ্রাবণ বলল, আমার জন্য ৬৭ বছর অপেক্ষা করতে হবে। কিন্তু আমি তো এত বছরে বুড়ো হয়ে যাব, তুই তো ছোট্ট একটা বাচ্চা, তোর কি বুড়ো জামাই পছন্দ হবে? মেঘলা বলল, হবে তো। তোমাকে আমার সব সময় পছন্দ হবে, তুমি অনেক সুন্দর। শ্রাবণ বোকা মেঘলার সাথে কথা বলে মজা পাচ্ছে। তাই দুষ্টুমির ছলে অনেক কথাই বলছে। বলল, ও আচ্ছা ঠিক আছে, বিদেশ থেকে আসার সময় তোর জন্য কি কি আনতে হবে বলতো? তখন তো তুই আমার ছোট্ট একটা বউ থাকবি। ছোট্ট বউর জন্য আমার কি আনতে হবে? মেঘলা বলল, আমার জন্য একটা পুতুল নিয়ে এসো। ওই যে কথা বলে যে। শ্রাবণ বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। কিন্তু তুই বিয়ে করিস না। আমার জন্য অপেক্ষা করিস। যদিও আমি একটু বুড়া হয়ে যাব, তারপরও মানিয়ে নিস কেমন? মেঘলা বলল, আচ্ছা তাহলে এখন খেজুরের রস খেয়ে নাও। না হলে দাদু আমাকে বকবে। বলবে আমি তোমাকে ঘুম থেকে উঠিয়ে খেজুরের রস খাওয়াইনি। শ্রাবণ বলল, আচ্ছা ঠিক আছে। তুই পিঠ থেকে নাম। আমি উঠছি। মেঘলা সাথে সাথে পিঠ থেকে নেমে বিছানা থেকে নিচে নেমে দাঁড়াল। শ্রাবণ শোয়া থেকে উঠে খেজুরের রসটি এক চুমুকে খেয়ে শেষ করে বলল, ধন্যবাদ। বলেই তাকিয়ে দেখল মেঘলা আবার টোল পড়া গালে হাসছে। শ্রাবণ জিজ্ঞেস করল, হাসছিস কেন? মেঘলা বলল, তুমি তো আজকে থেকে আমার জামাই। তুমি বলেছ আমাকে বিয়ে করবে। এজন্য হাসছি। বলেই সাথে সাথে মেঘলা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। শ্রাবণ বোকা চোখে চেয়ে রইল মেঘলার যাওয়ার দিকে। সেদিন মেঘলা রুম থেকে বের হয়ে সাথে সাথে দাদির রুমে গিয়ে জানিয়ে দিয়েছিল শ্রাবণ ওকে বিয়ে করতে রাজি। এমনকি বাবা, ছোট আব্বু সবাইকে জানিয়ে দিয়েছিল শ্রাবণ বিয়ে করতে রাজি। সাথে সাথে শ্রাবণের চোখ খুলে গেল। সেদিনের মেঘনার করা ছোট্ট একটি ভুলের কারণেই দুজনের বিয়ে হয়ে যায়। শ্রাবণ তাই মেঘলাকে মানতে পারছিল না। কেন মেঘলা যে সবার কাছে বলল দুজনের বিয়ের কথা? শ্রাবণ তো দুষ্টুমি করেছিল। বাস্তবতা ছিল এইটাই, বাবা, ছোট আব্বু, দাদি সবার উপরে রাগ ঝেড়েছিল মেঘলার উপরে। আসলে মেঘলা তো ছোট ছিল, বুঝতো না বিয়ে কি সংসার কি। শ্রাবণ তো দুষ্টুমি করেছিল, কিন্তু বড়রা এই দুষ্টুমিটাকেই সিরিয়াস মনে করে, দাদির অসুস্থতার বাহানা করে ব্ল্যাকমেইল করে বিয়েটা করিয়ে দিয়েছিল। শ্রাবণ শোয়া থেকে উঠে বসল। এসব ভাবতে চায় না শ্রাবণ, কিন্তু এমন এমন সিচুয়েশন সামনে চলে আসছে বারবার, স্মৃতিতে অতীতের কথাগুলো মনে পড়ে যায়। শ্রাবণ একটি দীর্ঘশ্বাস ছাড়ল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে সিগারেট ধরালো। তাকিয়ে রইল আকাশের দিকে। এমন সময় দরজা খোলার শব্দ হতেই ঘাড় ঘুরিয়ে জানালা দিয়ে পিছনে তাকালো শ্রাবণ। দেখল তানিয়া রুমে ঢুকেছে। তানিয়া রুমে সিগারেটের গন্ধ পেয়ে বারান্দায় উকি মারল। শ্রাবণ বলল, আমি বারান্দায় বারান্দায় আসতে পারো? তানিয়া এসে বারান্দায় শ্রাবণের পাশাপাশি দাঁড়াল। শ্রাবণ অবচেতন মনে একটু সরে গিয়ে দূরে দাঁড়াল। শ্রাবণ কিছু বলছে না, তানিয়া বিরক্ত লাগছে।
সব সময় এরকম উপেক্ষা। তানিয়াকে সবসময় সেধে কথা বলতে হয়। এবারও সেধে তানিয়া কথা শুরু করল। তানিয়া বলল, তুমি কি তোমার বাবার সাথে কথা বলেছ বিয়ের করা ব্যাপারে? শ্রাবণ অবাক হয়ে তাকালো তানিয়ার দিকে। বলল, মাত্রই তো কালকে এলাম, আজকেই বিয়ের কথা বলবো? 2 দিন যাক, আর আগে এনগেজমেন্ট হবে, পরে বিয়ে। আর তাছাড়া 1 সপ্তাহ সময় লাগবে এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করার। তানিয়া অবাক হয়ে বলল, 1 সপ্তাহ সময় লাগবে কেন? শ্রাবণ জানাতে পারল না বা জানাতে চাইল না কেন। আগে মেঘলার সাথে ডিভোর্স হবে, তারপর ওর সাথে এনগেজমেন্ট। ডিভোর্স না করে অন্য কোন সম্পর্কে জড়াতে চায় না শ্রাবণ। তাই বলল, বাবার কিছু জরুরি কাজ আছে, সে কাজগুলো শেষ না করে এনগেজমেন্টের ডেট ফিক্সড করবে না। হালকা পাতলা কথা হয়েছিল, আমার বাকি কথা আর 2 দিন পরে বলবো। তানিয়া মেনে নিল শ্রাবণের কথা, কারণ মেনে না নিয়ে উপায় নেই। জোর করা যাবে না। তানিয়া ধীরে ধীরে শ্রাবণের একটি হাত ধরলে শ্রাবণ বলল, কি করছো? দরজা খোলা, যে কোন সময় যে কেউ চলে আসতে পারে। আর তাছাড়া হাত ধরাধরি সম্পর্ক কবে হলো আমাদের? তানিয়া বলল, সামনে বিয়ে করতে যাচ্ছি, হাতটাও ধরতে পারবো না? এতটুকু অধিকার আমার নেই? শ্রাবণ বলল, বিয়ে হয়ে নেক তারপর, আর তাছাড়া বাড়ি ভর্তি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে। আমার রুমে দরজা খোলা থাকে, যে কোন সময় যে কেউ চলে আসতে পারে। তাই হাত ছাড়ো। বলেই শব্দ পেয়ে যেই তাকালো দরজার দিকে, দেখল দরজায় দাঁড়িয়ে আছে মেঘলা। তানিয়া এখনো হাত ছাড়েনি শ্রাবণের। মেঘলাকে দেখে কেন যেন আর হাত ছাড়েনি, শক্ত করে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু শ্রাবণ মেঘলাকে দেখে সাথে সাথে অবচেতন মনে হাতছাড়া দিয়ে ছাড়িয়ে নিল নিজের হাত তানিয়া থেকে। তানিয়া সাথে সাথে বলে উঠল, মেঘলা, তুমি দরজা নক করে আসোনি কেন? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে সাথে সাথে তাকালো তানিয়ার দিকে। বলল, আমার রুমে দরজা খোলা থাকে, যে কেউ যখন তখন আসতে পারে। দরজার নক করে কারি আসতে হয় না। মেঘলার কেন দরজা নক করে আসতে হবে? তানিয়া কিছু বলবে তার আগেই মেঘলা বলল, আমি দুঃখিত, আসলে আমি আসতে চাইনি, বড় আম্মু আপনাদের জন্য কফি পাঠিয়েছে। আবারও দুঃখিত, দরজার নক না করে ঢোকার জন্য। বলেই টেবিলে কফি মগ এবং কিছু স্ন্যাক্স রেখে সাথে সাথে পা বাড়িয়ে চলে গেল মেঘলা। শ্রাবণ তাকিয়ে রইল দরজার দিকে, মেঘলার চলে যাওয়া দেখল। শ্রাবণ বুঝে পায় না সেদিনের সেই পুচকে মেয়েটি যে সেধে সেধে শ্রাবণকে বিয়ে করার জন্য বলতে এসেছিল কতটুকু নির্লজ্জ বেহায়া ছিল, আর এখন এতটা আত্মসম্মান এই বয়সে কোত্থেকে গজিয়ে গেল। মেঘলা যেহেতু অন্য কোন কিছু জানে না, তাই 2 দিন ধরে কেন শ্রাবণের সাথে এমন আচরণ করছে শ্রাবণ বুঝে পায় না। সবার সাথে তো ভালো আচরণ করে, হেসে হেসে কথা বলে, রাফির তো চুল ধরে ধরে আদর করে কথা বলে, তাহলে শুধু শ্রাবণের সাথেই এরকম উপেক্ষা করে কথা বলে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো শ্রাবণ। পরদিন সকালে নাস্তা টেবিলে বসে আছে সবাই। মেঘলা আগের মতোই খাবার নিয়ে সোফার রুমে বসে খাচ্ছে, সাথে যোগ দিয়েছে রাফি। মেঘলার চামচু। মেঘলা খাচ্ছে আর টিভি দেখছে। শ্রাবণ আর চোখে বারবার সোফার রুমের দিকে তাকিয়ে আছে। তানিয়ার ব্যাপারটা ভালো লাগছে না। আর চোখে তাকিয়ে ছিল মেঘলার দিকে। তানিয়া খেয়াল করেছে একবার বিভিন্ন কিছু চাওয়ার বাহানায় শ্রাবণকে বারবার ব্যস্ত রাখছে। শ্রাবণ এটা ওটা এগিয়ে দিচ্ছে, কিন্তু তারপর অবচেতন মনের চোখ চলে যাচ্ছে বারবার সোফা রুমের দিকে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসল। কফি খাবে তাই। সাবিহা সুলতানা ও আসমা বেগম রান্না ঘর থেকে কফি নিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। এমন সময় রাফি শ্রাবণে হাত ধরে বলল, ভাইয়া, আজকে আমরা ঘুরতে যাব, সারাদিন ঘুরব, তুমি কিন্তু না করবে না। শহীদুল খান ও সাজ্জাদ খান বলল, তোমরা যেও, আমরা যাব না। সাজ্জাদ খান বললেন, আমার অফিস আছে আর ভাইয়ার হয়তো জরুরি মিটিং আছে। শ্রাবণ বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, যা, রেডি হয়ে আয় সবাই। লামিয়ার সাথে সাথে ইয়ে বলে চিৎকার করে বলল, মেঘলা চল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামতে হবে। মেঘলা বলল, আমি তো যাব না, আমার শরীর ভালো লাগছে না। বলেই সোফা থেকে উঠে চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে সিয়াম পড়ল ঝামেলায়। কি বলবে, বোন না গেলে ও যাবে না। তাই উঠে আমতা আমতা করে বলল, আসলে আমারও ভালো লাগছে না, তাই আমিও যাব না। লামিয়ার রাগ হলো, ভীষণ রাগ হলো মেঘলার উপর এবং সিয়ামের উপরে। ওদের ছাড়া কিভাবে ঘুরতে যাবে?
লামিয়ার কি ভালো লাগবে? রাফি মন খারাপ করে সোফায় বসে পড়ল। বলল, মেঘলা না গেলে আমি যাব না ভাইয়া। তানিয়া বলে উঠল, এই একটি মেয়ের জন্য সব সময় ঝামেলা লেগে যায়। শুধু শুধু সবকিছুতেই বেশি বেশি বাড়াবাড়ি করছে। কথাটি আসতে বললেও শ্রাবণের কানে গেল। শ্রাবণের চোয়াল শক্ত হল। তাকালো উপরের দিকে। দেখল মেঘলা দরজা খুলে রুমে মাত্র প্রবেশ করল। শ্রাবণ উল্টো ঘুরেই সাথে সাথে পা চালিয়ে সিঁড়ি বেয়ে উপরে গেল, তবে কেউ কিছু মনে করল না। ভাবলেও হয়তো নিজের কাজে যাচ্ছে। আসমা বেগম তাকালেন সাবিহা সুলতানা দিকে। সাবিহা সুলতানা নিচের দিকে তাকিয়ে বসে আছেন। আসমা বেগম ইবা কি বলবেন, যেতে না চাইলে মেঘলাকে তো জোর করা যাবে না। আর কোন সম্পর্কেই বা জোর করবে? সব সম্পর্কই তো ত্যাগ করে ফেলতে চায় ছেলেটা। মেঘলা মাত্র রুমে ঢুকেছে, দরজা লাগায়নি। পড়ার জন্য চেয়ারে বসবে ঠিক এমন সময় শ্রাবণ রুমের ভিতর ঢুকে দরজা চাপিয়ে দিল। দরজা শব্দ পেতেই মেঘলা দরজার দিকে তাকিয়ে দেখল শ্রাবণ দাঁড়িয়ে আছে। চেহারার রাগী রাগী ভাব। সিঁড়ি বেয়ে উঠেই হাঁপিয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শ্রাবণ। মেঘলা বলল, আপনি এখানে কেন, কিছু বলবেন? শ্রাবণ একটু ধাতস্থ হল। তারপর ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে এলো মেঘলার পড়ার টেবিলের কাছে। বলল, সমস্যা কি তোর? সবকিছুতে এরকম তোত্তারামি করছিস কেন? বাড়াবাড়ি করছিস কেন? মেঘলা বলল, বাড়াবাড়ি করছি মানে? কি বাড়াবাড়ি করছি? আমি কি বলতে পারবো না আমার যেতে ভালো লাগছে না? নাকি মন না চাইলে আমার যেতেই হবে? আপনাদের বাড়িতে থাকি এজন্য, আপনাদের খুশি করার জন্য? শ্রাবণ অবাক হয়ে গেল। জানতে চাইল, কোন কথাকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? এখানে থাকা বা খুশি করার কথা বলেছি? রাফি বায়না ধরেছে বেড়াতে যাবে, তুই না গেলে রাফি যাবে না। লামিয়া যাবে না। তুই না গেলে সিয়াম যাবে না। তাহলে কাকে নিয়ে যাব আমি? এই তোত্তারামি করার কোন মানে আছে? অনেক সময় মন না চাইলে অনেক কিছু করতে হয়। তাকে সামাজিকতা বলে। মেঘলা জানে মেঘলার কথাটা ভুল ছিল। রাফি এত উচ্ছ্বাসিত হয়ে ঘুরতে যাবে বলেছে, মেঘলা না গেলে যাবে না, জানে মেঘলা। একটু ভুল আছে মেঘলার, কিন্তু কেন যেন এই 2 দিনে করা শ্রাবণের উপেক্ষাগুলো মেনে দিতে পারেনি মেঘলা। তাই বলল, সামাজিকতা শিক্ষা কি আপনি আমাকে দিবেন? শ্রাবণ অবাক হয়ে তাকালো মেঘলার দিকে। তারপরে রাগ দেখিয়ে বলল, প্রয়োজন হলে তাই দিব। মেঘলা এবার চোখ তুলে তাকিয়ে বলল, আপনার এমন কোন অধিকার নেই আপনি আমাকে সামাজিকতার শিক্ষা দিবেন। তার জন্য আমার বাবা মা ভাই আছে। শ্রাবণ রাগের বসে একবার বলে ফেলতে চাইল সবচাইতে বেশি অধিকার ওরই আছে, যদি ফলাতে চায়, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে বলল, তোর বড় ভাই হই, সেই অধিকারে আমি তোকে শিক্ষা দিতেই পারি। নাকি এটা অস্বীকার করবি আমি তোর আপন চাচার বড় ছেলে হই না? আমি তো চাচাতো ভাই হই না? মেঘলা একটু মুচকি হাসল। শ্রাবণ তাকিয়ে রইল মেঘলা হাসির দিকে। গালে টোল পড়া হাসিটি দেখে যেন শ্রাবণের রাগ অর্ধেক এমনি কমে গেছে। তারপরও শ্রাবণ তাকিয়ে রইল মেঘলার দিকে। মেঘলা বলল, তাই? আপনি বড় ভাই হন? আমার বড় ভাইয়ের কোন কাজটি করেছেন আপনি শুনি? তুই বল বড় ভাইয়ের কোন কাজটি আমি করিনি? বলল শ্রাবণ। মেঘলা বলল, এই যে 2 দিন ধরে এসেছেন, কারণে অকারণে আমাকে উপেক্ষা করেছেন, ছোট করেছেন, অপমানিত করেছেন, এটা কি করে বড় ভাইয়ের কাজ হয়? লামিয়া আপু বা রাফির সাথে তো এমন করেননি? শ্রাবণ থেমে গেল। শ্রাবণ জানে 2 দিন কারণে অকারণে শুধু শুধু মেঘলার সাথে একটু রাগ দেখানো হয়ে গিয়েছে। অকারণে নয়, সে বিয়েটাকে কেন্দ্র করে, কিন্তু যে বিয়ের কথা জানে না মেঘলা। মেঘলা কেন মেনে নেবে শ্রাবণের এই ব্যবহারগুলো? শ্রাবণ চুপ করে রইল। মেঘলার কথার কোন উত্তর নেই শ্রাবণের কাছে। কিছুক্ষণ চুপ করে থেকে নীরবতা ভেঙ্গে বলল, আচ্ছা ঠিক আছে চল। এখন থেকে বড় ভাইয়ের সব দায়িত্ব পালন করব। 2 দিনের কথা ভুলে যা। শুধু শুধু আর রাগ দেখাবো না তোর উপরে। তোর উপরে কেন, কারো উপরে দেখাবো না। এবার রেডি হয়ে নিচে আয়। তুই না গেলে পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। কেউ যাবে না নিশ্চয়ই, তুই এটা চাস না সবার মন খারাপ হয়ে যাক তোর আর আমার ঝামেলার জন্য? আর আমি দুঃখিত বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারিনি। এখন থেকে বড় ভাইয়ের সব দায়িত্ব পালন করব।
এবারের মতো মাফ করে দে। বলেই তাকালো শ্রাবণ মেঘলার দিকে। মেঘলার এবার যেন মনটা একটু নরম হলো। চোখ তুলে তাকিয়ে বলল, ঠিক আছে আপনি যান। আমি রেডি হয়ে নিচে আসছি। শ্রাবণ একটু মুচকি হাসল। হেসে বলল, ঠিক আছে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি। আমি সবাইকে গিয়ে বলছি আমাদের মেঘলা রানী যাবে। ঠিক আছে? বলেই সাথে সাথে শ্রাবণ রুম থেকে বের হয়ে গেল। শ্রাবণের আজ অস্বাভাবিকভাবে কেন যেন ভিতর থেকে ভালো লাগছে। মনে হচ্ছে একটা বোঝা নেমে গেল, আর কিছু না হোক চাচাতো ভাই হিসেবেও তো দায়িত্ব পালন করতে পারে। শুধু শুধু একটা সম্পর্ক টেনে সবার সাথে সম্পর্ক নষ্ট করার কি প্রয়োজন? যেখানে মেঘলা সেই সম্পর্ক জানেই না। তাই শ্রাবণ মনে মনে ঠিক করল, এখন থেকে আমি মেঘলা চাচাতো ভাই, বড় ভাই, এটাই থাকবে পরিচয়। বলেই নিচের দিকে রেলিং ধরে ঝুলে বলল, মেঘলা যাবে, সবাই রেডি হয়ে নিচে আয়। তানিয়া বিরক্ত হয়ে বাঁকা চোখে তাকিয়ে রইল উপরের দিকে। সাজ্জাদ খান এবং শহীদুল খান অবাক হয়ে গেল, তার মানে শ্রাবণ উপরে গিয়ে মেঘলাকে রাজি করিয়েছে যাওয়ার জন্য। শহীদুল খানের যেন মনের মধ্যে একটু আশা ফুটল। যদি এভাবে ছেলেটা ধীরে ধীরে নিজের ভুলটা বুঝতে পারত, যদি সবকিছু মেনে নিত। সবাই নিচে রেডি হয়ে বসে আছে। শহীদুল খান ও সাজ্জাদ খান চলে গেছেন অফিসে। শ্রাবণ এখন উপর থেকে নিচে নামেনি। তানিয়া মাত্র রুম থেকে বের হয়ে দেখল লামিয়া এবং সিয়াম রেডি হয়ে বসে আছে। রাফি খুব টিপটপ হয়ে এসেছে, এই প্রথম মেঘলার সাথে কোথাও বাইরে বের হবে। এতদিন তো বড়রা কেউ ছিল না, তাই মেঘলার সাথে বাইরে কোথাও যেতে পারিনি। সিয়াম আর চোখে তাকালো লামিয়ার দিকে। লামিয়া আজকে একটু সাজুগুজু করেছে আর শাড়িও পরেছে। সুন্দর লাগছে অনেক লামিয়াকে, কিন্তু সিয়াম মুখ ফুটে কিছুই বলল না। চুপচাপ বসে রইল। শ্রাবণ ধীরে ধীরে নিজের রুম থেকে বের হলো। বের হয়ে দরজা চাপাতে গিয়ে হঠাৎ খেয়াল করল মেঘলা নিজের রুম থেকে বের হলো। একদম সিম্পল, যেন ঘরের ভিতরেই জাস্ট একটু পরিপাটি করে কোথাও যাচ্ছে এই অবস্থা। কিন্তু অদ্ভুত লাগছে মেঘলাকে। চুল পরিপাটি করে সুন্দর করে ছেড়ে রেখেছে কোমর সমান চুলগুলো। কোমর ছাপিয়ে আরও নিচে পড়েছে। কপালটা ঢেকে আছে কিছু বেবি হেয়ার দিয়ে। কপাল ঢেকে যাচ্ছে চুল দিয়ে, একটু পরপর কপাল থেকে চুলগুলো সরিয়ে কানের পিছে গুজে দিচ্ছে মেঘলা, কিন্তু আবার ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে চুলগুলো। হঠাৎ করে দৃষ্টি সরিয়ে ফেলল শ্রাবণ। এত খুঁটিয়ে খুঁটিয়ে কেন দেখছিল মেঘলাকে জানো না। মেঘলা দেখল শ্রাবণ দরজা ধরে দাঁড়িয়ে আছে, তাই মাথা নিচু করে চুপচাপ শ্রাবণের সামনে দিয়ে হেঁটে একটু একটু করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল মেঘলা। শ্রাবণের সাথে কোন কথাই বলল না। শ্রাবণ তাকিয়ে থেকে শুধু মেঘলার নিচে যাওয়া দেখল। নিজেও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। এসে রাফির উদ্দেশ্যে বলল, কিরে সবাই রেডি? তাহলে চলো বের হওয়া যাক। এমন সময় আসমা বেগম বললেন, সাবিহা শরীরটা ভালো না, তাই তোরা যা, আমি আর একা যাব না। সবাই উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। তানিয়া এসে শ্রাবণের পাশে দাঁড়ালো। মেঘলাকে ঘিরে দাঁড়ালো রাফি। সিয়াম ও লামিয়া উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে তাহলে চলো যাই। সমস্যা হলো গাড়িতে। গাড়িতে 6 জনে জায়গা হবে না, তাই রাফি বলে উঠল, তাহলে আমরা রিকশা দিয়ে ঘুরবো আজকে পুরো ঢাকা শহর। দুপুরে লাঞ্চ করব। করে বিকালের সময় আমরা একটু ঘুরে টুরে সন্ধ্যায় মুভি দেখে চটপটি ফুচকা খেয়ে তারপর বাসায় আসব। শ্রাবণ রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুই আবার মেয়েদের মতো কবে থেকে চটপটি ফুচকা খাওয়া পছন্দ করিস? রাফি লাজুক হেসে বলল, আমি না, মেঘলার খুব পছন্দ। ঢাকায় আসার পর মেঘলা একদিন বাইরে চটপটি ফুচকা খেতে যেতে পারেনি। তাই আজকে ওকে আমি চটপটি ফুচকা খাওয়াবো। শ্রাবণ অবাক হয়ে তাকালো রাফির দিকে। তারপর বলল, তুই খাওয়াবি? কত টাকা আছে পকেটে দেখি ডাম্বেল? রাফি বলল, ওই একই। তুমি আর আমি তো একই। তোমার সব কিছুই তো আমার। শ্রাবণ বলল, ঠিক আছে চল। রিকশা ডাকতে হবে। সিয়ামের দিকে তাকিয়ে শ্রাবণ বলল, সিয়াম রিকশা ডাকত। সিয়াম এদিক ওদিক খুঁজে 3টি রিকশা ডেকে নিয়ে আসলো। রাফি সাথে সাথে মেঘলার হাত ধরে বলল, আমি আর মেঘলা একসাথে রিকশায় বসব। এদিকে তানিয়া বলে বসল, তাহলে আমি আর শ্রাবণ বসছি। মাঝখান দিয়ে চুপ রইল সিয়াম আর লামিয়া।
বাধ্য হয়ে সিয়াম আর লামিয়া এক রিকশায় উঠল। শ্রাবণের কেমন অদ্ভুত লাগছে তানিয়ার সাথে এক রিকশায় বসতে। তবে আর চোখে একটু পরপর পিছনে তাকিয়ে দেখছে মেঘলা ও রাফি সুন্দর হেসে হেসে কথা বলছে রিকশায়। শ্রাবণ অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওদের দিকে। শ্রাবণ মনে মনে ভাবল, এই ছোট বাচ্চার সাথে আরেক বাচ্চার কি এমন কথা থাকতে পারে, হেসে হেসে কথা বলছে দুজন। শ্রাবণ আবারও সামনের দিকে তাকালো। তাকিয়ে চুপচাপ বসে রইল। এদিকে তানিয়ার ভালো লাগছে, রিকশায় একটু ক্লোজ হয়ে কাছাকাছি বসতে পেরেছে তাই। গাড়িতে তো অনেক দূরত্ব বজায় রেখে বসতে হয়। এদিকে বারবার একটু পরপর ঝাঁকিতে কাছাকাছি হলেও শ্রাবণ নিরাপদ দূরত্ব বজায় রেখে একদম রিকশায় সাইড হয়ে বসছে যেন গায়ে না লাগে। ব্যাপারটা ভালো লাগছে না, তানিয়ার বিরক্ত লাগছে। রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে দিয়ে একটি আইসক্রিম পার্লারের কাছে এসে রাফি বলল, ভাইয়া আইসক্রিম খাবো। শ্রাবণ সিয়ামকে নিয়ে সাথে করে গেল নিয়ে রাস্তার ওপারে। গিয়ে অনেক কতগুলো আইসক্রিম নিয়ে এসে সবাইকে জিজ্ঞেস করল কার কোন ফ্লেভারের পছন্দ। লামিয়া ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম নিল, সিয়াম নিল চকলেট ফ্লেভারের। বাকি রইল দুটি স্ট্রবেরি এবং দুটো চকলেট। শ্রাবণ রাফির দিকে তাকিয়ে বলল, কোন ফ্লেভার খাবি? রাফি বলল, আমাকে স্ট্রবেরি দাও। শ্রাবণ চোখ সরু করে তাকালো রাফির দিকে। বলল, তোর না চকলেট ফ্লেভারে পছন্দ তাই তো নিয়ে এলাম। রাফি লাজুক হেসে বলল, মেঘলার স্ট্রবেরি ফ্লেভার পছন্দ তাই আমিও এখন থেকে স্ট্রবেরি ফ্লেভার খাবো। শ্রাবণের কথাটা বিরক্ত লাগলো শুনতে। তাই একটি স্ট্রবেরি ফ্লেভার মেঘলার হাতে দিল। মেঘলা চোখ তুলে তাকালো শ্রাবণের দিকে। এক মুহূর্ত যেন চোখাচোখি হলো শ্রাবণের সাথে। হাত থেকে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে খুলতে লাগলো মেঘলা। এদিকে শ্রাবণ সাথে সাথে দুটো আইসক্রিম রাফির হাতে দিয়ে বলল, 1 মিনিট দাঁড়া। রাফিক কিছু বুঝে উঠতে পারল না। সাথে সাথে শ্রাবণ স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিমটা খুলে মুখ দিয়ে বলল, হ্যাঁ নাইস, ফ্লেভারটা খারাপ না। রাফি সাথে সাথে চিৎকার করে উঠে বলল, এ কি করলে ভাইয়া? তুমি এটা খেলে কেন? এটা তো আমি খাবো। শ্রাবণ বলল, ও সরি, ভুল হয়ে গেছে। আমি ভাবলাম তোর পছন্দ, তাহলে একটু টেস্ট করে দেখি আমার ছোট ভাইয়ের পছন্দ কেমন। আর সমস্যা কি, দুইটা চকলেট ফ্লেভার আছে তোর পছন্দের, তুই দুইটা আইসক্রিম খা। বলেই রাফির চুলগুলো এলোমেলো করে দিয়ে আইসক্রিম খেতে খেতে একটু সামনে এগিয়ে গেল শ্রাবণ। এদিকে মেঘলা দিকে হতাশ নয়নে তাকিয়ে রইল রাফি। মেঘলা সাথে ম্যাচিং করে খেতে চেয়েছিল কিন্তু পারল না, থাক কোন সমস্যা নেই। সামনে সবকিছু মেঘনার পছন্দের করবে। বাহিরে একটু ঘোরাঘুরি করে হয়ে গেল দুপুরে লাঞ্চ টাইম। বসুন্ধরায় ফুড কর্নারে বসে আছে সবাই। সবার পছন্দের মেনু সিলেক্ট করে অর্ডার করবে শ্রাবণ, তাই সবাইকে দেখাচ্ছে। সবার মতো পছন্দের খাবার নাম্বার সহ চয়েস করে বলে দিল। মেঘলা টার্ন আসতেই শ্রাবণ নিজের পছন্দ অনুযায়ী দুটি অর্ডার করে দিয়ে বলল, এটাই দুইটা অর্ডার করছি, সমস্যা নেই, খেতে ভালো, ট্রাই করে দেখ। মেঘলা অবাক হয়ে গেল, সবাইকে সুযোগ দিল চুজ করার কিন্তু মেঘলাকে কোন সুযোগ দিল না। নিজেই চয়েস করে বলল, এটা ভালো, ট্রাই করে দেখ। মেঘলা চুপচাপ বসে রইল, কোন কথা বলতে চায় না। পরিবেশ নষ্ট করতে চায় না। তবে মনে মনে ভাবল, বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে চেয়েছিল, তার মানে কি এই মেঘলাকে খাবার চয়েজের সুযোগও দিবে না? নিজে নিজে সব দায়িত্ব পালন করে ফেলবে? টেবিলের খাবার সার্ভ করা হলো। সবার খাবার একেকজনের এক এক রকম, কিন্তু মেঘলা এবং শ্রাবণের খাবার এক রকম এবং একটি মেনু হওয়ায় একসাথে সার্ভ করা হলো। কোয়ান্টিটি এবং সবকিছু মিলিয়ে একসাথে সার্ভ করার কারণে সমস্যায় পড়ে গেল শ্রাবণ। মেঘলা দিকে তাকিয়ে বলল, তাহলে তুই চেয়ারটা নিয়ে একটু এদিকে এগিয়ে আয়, এত দূর থেকে খেতে পারবি না। কেউ কোন কিছু মনে না করলেও তানিয়া বিষয়টি ভালো লাগছে না। এক প্লেটে কেন খাবে? তাই মুখ ফুটে বলে ফেলল, ওকে আলাদা একটা প্লেটে দিলেই তো হয়। মেঘলা ও বলল, ঠিক আছে ভাইয়া, আমাকে আরেকটা আলাদা প্লেটের করে দিন, আমি আলাদাই খাচ্ছি। শ্রাবণ আর কিছু না ভেবে পড়ে ওয়েটারকে ডেকে আলাদা একটা প্লেট দিতে বলল। বলল, আলাদা সার্ভিং ডিশ দেওয়ার জন্য যাতে আলাদা সার্ভ করতে পারে। সবাই ধীরে ধীরে খাওয়া শেষ করল। খাওয়া শেষ করে সবাই বসুন্ধরা সিটি মলেরই কিছু কিছু শপ ঘুরে দেখতে লাগল। মুভির যে টিকিট কেটেছে সেটি সন্ধ্যা 8টা থেকে।
এখনো হাতে পর্যাপ্ত সময় আছে, তাই এই সময় বাইরে যাবে না। সবগুলো সব ঘুরে ঘুরে দেখতে লাগলো। শ্রাবণ দাঁড়িয়ে আছে। তানিয়ায় নিজের কাছে অনেক টাকা আছে, তাই নিজে ঘুরে ঘুরে শপিং করতে লাগলো। এদিকে লামিয়া এবং রাফি নিজেরা পছন্দ করছে, জানে ভাইয়া আছে, প্রয়োজন হলে টাকা দিবে। রাফি জানে শপিং করতে বললে করবে না মেঘলা, তাই মেঘলার জন্য নিজে কিছু কিনবে। মেঘলা বলেছিল গিফট কেনার সময় তাকে ভেবেই কিনতে হয়। চুপচাপ একটি শপের কাছে দাঁড়িয়ে রইল মেঘলা। সিয়াম এই সিচুয়েশন এড়াতে একটু নিচে গিয়েছে। বাবার কাছে ফোন করে কিছু টাকা চেয়েছিল, সেই টাকায় বিকাশে পাঠিয়েছে। বিকাশে থেকে টাকা তোলার জন্য নিচে গিয়েছে। আর যেহেতু মেঘলা এর আগে পরে কখনো ঢাকায় এসে বসুন্ধরা থেকে শপিং করেনি, তাই চুপচাপ দাঁড়িয়েছিল। রেলিংয়ের কাছে দাঁড়িয়ে বিষয়টি খেয়াল করল শ্রাবণ। দুদিনের করা ব্যবহারে মেঘলা কষ্ট পেয়েছে, তাই এগিয়ে গিয়ে মেঘলার সামনে গিয়ে বলল, তুই কেন সব ঘুরে দেখছিস না? তোর কি কিছু পছন্দ হচ্ছে না কেনার জন্য? মেঘলা সাথে সাথে উত্তর দিল, আমি কিছু দেখিনি। শ্রাবণ অবাক হয়ে জানতে চাইলে কেন? মেঘলা বলল, আমার এখন কিছু প্রয়োজন নেই, আর অপ্রয়োজনে আমি শপিং করি না। আর তাছাড়া আমি টাকা নিয়ে আসিনি। শ্রাবণ বলল, তো টাকা নিয়ে আসতে হবে কেন? আমি তো টাকা নিয়ে এসেছি। লামিয়া কিনছে, রাফি কিনছে, তুই কিনলে সমস্যা কি? মেঘলা বলল, এমনি কোন সমস্যা নেই। আমি নিজের টাকা শপিং করতে পছন্দ করি, বাবা দিলে তবেই করি। শ্রাবণ বলল, তো আমার টাকা কি বাইরের টাকা? আমার টাকা কি তোর টাকা না? মেঘলা সাথে সাথে শ্রাবণের দিকে তাকিয়ে উত্তর দিল, না। আপনার টাকা আমার টাকা না। শ্রাবণ অবাক চোখে তাকিয়ে রইল মেঘলার দিকে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।